আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। প্রিয়ন্তী অবন্তীকে জড়িয়ে ধরে বলল, জানিস এরকম আমিও ভাবছিলাম, আর এমনটা কেউ বলুক সেটাও চাচ্ছিলাম। তুই আমার জীবনে আল্লাহর হলি ব্লেসিং। লাভ ইউ মাই বেস্টি। আমার জানটা। এখন বাসায় যা, আর হ্যাঁ, সাবধানে থাকিস। তুইও সাবধানে যাস, ফুচকা দেখে আবার নেমে যাস না রাস্তায়। আঙ্কেল ওকে একদম বাসায় নিয়ে যাবেন। ঠিক আছে মামুনি, কিন্তু ওকেও বলো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ঠিক নেমে যায়। প্রিয়ন্তী অবন্তীর কান টেনে বলল, বাসায় ঢুকেই কল দিবি আমাকে, ফাজিল মেয়ে। বাই। প্রিয়ন্তী রুমে ঢুকছিল আর শুনতে পেল সাহিল রেশমার চাচি মিটিং করছে। আড়ালে দাঁড়িয়ে পড়ল। দেখো রেশমা, তুমি যে করেই হোক প্রিয়ন্তীকে রাজি করাও, না হলে আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কিসের প্ল্যান? ওর পেটে আমার বাচ্চা এলে যে কোনোভাবে আমি ওকে বিয়ে করে তারপর ওর সম্পত্তির মালিক হয়ে যেতাম। ও তো রাজি হয় না। প্রথমে তো বিয়ে করার কথাই বললাম, তাতেও রাজি হলো না। এরপর চাইলাম ধর্ষণ করতে, এখন সেই রাস্তাটাও বন্ধ। এখন শুধু একটা উপায়ই আছে। কি? স্যারোগেন্ট মাদার হতে রাজি করাবো ওকে। তারপর ওর পেটে বাচ্চা আসলে পুলিশ কেস করে দেব যে আমার সাথে সম্পর্ক করে পেটে বাচ্চা এসেছে, কিন্তু এখন সে আমাকে বিয়ে করছে না। দেখবে পুলিশরা নিজেই আমাদের বিয়ে দিয়ে দেবে, আর তারপর সব সম্পত্তি আমাদের। ইয়েস। ওর সাথে ভালো ব্যবহার করতে হবে, যাতে বুঝতে পারে আমরা ভালো হয়ে গেছি। আর তারপর ওকে স্যারোগ্যান্ট মাদার হবার প্রস্তাব দিব। ওর মন অনেক ভালো, তখন দেখবি রাজি হয়ে যাবে। উফ মা, প্ল্যানটা কাজ করলে আমরা কিন্তু মালামাল হয়ে যাব। এতদিন তো আমার বাচ্চা না হওয়া আর শ্বশুর শাশুড়ির খারাপ আচরণের অভিনয় করছিলাম। আমি তো ওদের বৃদ্ধাশ্রম পাঠালাম। একসাথে সবাই হেসে উঠল। প্রিয়ন্তী মনে হচ্ছে পায়ের নিচের মাটি নেই, মুখ চেপে ধরে কাঁদছে। দৌড়ে রুমে চলে গেল। এত জঘন্য হতে পারে মানুষ? আমি কি ক্ষতি করেছি এদের? আলিফ রাত 1টার দিকে ঘুম থেকে লাফিয়ে উঠল। মনে হচ্ছে প্রিয়ন্তীর কিছু হয়েছে। কল দিল। প্রিয়ন্তী তখনও কাঁদছিল। আলিফের কল দেখে একটু স্বাভাবিক হলো, তবুও ধরা গলায় বলল, হ্যালো, আপনি ঘুমাননি এখনো? কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? প্রিয়ন্তী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হ্যাঁ। মনে হচ্ছে না। ভিডিও কল দিচ্ছি, পিক করো। প্রিয়ন্তী তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল, তবুও চোখ মুখ ফোলা যায়নি। আলিফ প্রিয়ন্তীর মুখ দেখে বুঝে যায় সামথিং রং। কি হয়েছে আমার কলিজার? বলবে আমাকে? প্রিয়ন্তী আলিফের আদুরে কণ্ঠ শুনে কান্না বেড়ে যায়। কেঁদে কেঁদেই বলে, আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কান্না থামাও আর বেডে যাও। প্রিয়ন্তী বেডে গিয়ে বসলো। বসলি কেন? শুয়ে পড়ো, আমার সামনে ঘুমোবে তুমি। কল কাটবো না। না, সারা রাত অন থাকবে। আলিফ প্রিয়ন্তী একে অপরকে দেখতে দেখতে ঘুমিয়ে যায় ফোন অন রেখে। খুব সকালে ঘুম ভেঙে যায় আলিফের। প্রিয়ন্তীর মুখে সকালের মিষ্টি রোদ লেগে আছে। এত সুন্দর লাগছে। রোদের সোনালি কিরণের জন্য মনে হচ্ছে সদ্য ফোটা এক সোনালি ফুলের কোলে। আলিফ এক ধ্যানে তাকিয়ে রইল। কি আছে ওর মাঝে? আমাকে এত কেন টানে ওর দিকে? মন চায় একদম বুকের মধ্যে পুরে রাখি, আবার ঘুম পড়িটাকে। সূর্যের কিরণ তীব্রতা বাড়ানোর কারণে ঘুমে ব্যাঘাত ঘটে প্রিয়ন্তীর। কপাল ভাঁজ করে একটু তাকায়, তারপর চোখগুলো খিচে বন্ধ করে নেয় আবার। গুড মর্নিং স্লিপিং বিউটি। গুড মর্নিং বেব, লাভ ইউ। প্রিয়ন্তী চোখ বন্ধ রেখেই বলে, কথা বলছো না কেন? লাভ ইউ মাই কুইন। প্রিয়ন্তী এখনো ঘুমে, তো এসব বলছে। আলিফ সুযোগটা কাজে লাগিয়ে নিল। প্রিয়ন্তীকে প্রশ্ন করতে লাগলো, কলিজা, আমাকে তুমি কতটুকু ভালোবাসো? অনেকগুলো, তোমাকে বোঝাতে পারবো না। আর আমাকে কেমন লাগে দেখতে? ভেরি ড্যাশিং, স্পাইসি, হট। তোমাকে দেখলে আমার যে কি হয় চোখ ফেরাতেই পারি না। এর জন্য তাকালেও সাথে সাথে চোখ সরিয়ে নিই। জানো, তোমাকে দেখলে মন চায় রসগোল্লার মতো খেয়ে ফেলি, কিন্তু পরে আবার ভাবি তোমাকে খেয়ে ফেললে আমার কি হবে। আলিফ শব্দ করে হেসে দেয়। আলিফের হাসির শব্দে প্রিয়ন্তী লাফিয়ে উঠে বসে। কি হয়েছে? কিচ্ছু না, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করো, আমি ওয়েট করছি ভার্সিটিতে। গুড বাই। ওকে। বলেই তাড়াতাড়ি কল কেটে দিল। আল্লাহ জানে কি করেছি। এত হাসছিল কেন আলিফ? হাতে সময় নেই বেশি। আলিফ সময় মতো ওর সামনে আমাকে না পেলে রেগে যাবে। আগে নাস্তা বানাতে হবে, তারপর তো খাওয়া জুটবে কপালে।
তড়িঘড়ি করে প্রিয়ন্তী নিচে নামলো। নিচে নেমে তো চক্ষু চড়ক গাছ। চাচি নাস্তা বানিয়ে টেবিলে বসে আছে। প্রিয়ন্তীকে দেখেই বলল, আয় মা, নাস্তা করে নে তাড়াতাড়ি, তোর ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। গতকাল রাতের কথাটা মনে পড়ে গেল। এই মহিলা আমার বয়সে বড় না হলে এখন একে ঠাটিয়ে চড় দিতাম, কিন্তু না, আমাকে এখন মাথা গরম করলে চলবে না। তোরা চলিস গাছে গাছে আর আমি চলবো পাতায় পাতায়। মনে মনে হাসলো প্রিয়ন্তী। চাচি, তুমি কষ্ট করে নাস্তা বানাতে গেলে কেন? দেখি হাত পুড়িয়ে নিয়েছো নাকি? হ্যাঁ না সোনা মা, একটা বুয়া রেখেছি, এখন থেকে ও সব কাজ করবে। সেই যে আমার মা মারা যাওয়ার পর বাড়ির মধ্যে যে 10টা বুয়া ছিল সব তাড়িয়ে 2টা রেখেছিল শুধু রান্নার জন্য। আমি রান্না শেখার পর সেটাও বাদ দিল। এত বছর আর হার মাস জ্বালিয়ে এখন বুয়া রেখেছিস, শয়তান মহিলা। প্রিয়ন্তী মনে মনে বলছে। ও আচ্ছা। প্রিয়ন্তী চুপচাপ খেয়ে নিল, মনে মনে বলল, এখন এই সুযোগ। চাচি, আমার কিছু টাকার দরকার ছিল, শপিং করতে হবে। কত টাকা লাগবে? 50,000 হলে হবে মা। ও রে বাবা, যাদের হাতে আমার জন্য 100 টাকা ওঠে না, এখন একেবারে 50,000? না চাচি, এতে হবে না। ব্র্যান্ডেড জিনিস কিনতে গেলে তো 50,000-এ 5টা জামাও হবে না। আর জানো চাচি, আমি শুনেছি আমাদের পাশের বাড়ির যে জমিলা খালাটা আছে, তুমি যাকে দেখতে পারো না, ডেকি বলে তোমাকে। কি বলে কাল নাগিনী? ডেকি বলে তোমাকে, বলে তুমি নাকি কিপটে, নিজেও ভালো পোশাক আশাক পরো না আর আমাকেও দাও না, সব নাকি রেশমাকেই দাও। একবার ভেবেছো সোসাইটিতে এই কথা ছড়ালে তো তোমার নাক কাটা যাবে। এত বড় কথা? তুই 5 লাখ টাকা নিয়ে যা, আমার জন্য 2টা শাড়ি আনবি, কাল একটা কিটি পার্টি আছে, আমাকে বেস্ট লাগবে এমন কিনিস, আর বাকি টাকা তোর, আমি হিসাবও নিব না, যা। এই কথা যেন রেশমা না জানে চাচি, ও কিন্তু তোমাকে হিংসা করে। তুমি একটু বেশি সুন্দর যে, সব সময় নিজের জন্য শপিং করে আর জামাইয়ের জন্য তোমার টাকায় শপিং করে, তবুও তোমার সাথে হিংসা করে, দেখেছো? আসলে এভাবে ভাবিনি তো। দাঁড়া, ওকে আর টাকা দিব না। ওকে, আমি রেডি হই, তুমি টাকা আনো গিয়ে। প্রিয়ন্তী ঠোঁট টিপে হাসতে হাসতে চলে যায় রুমে। ভালোই বিষ দিয়েছি, এখন জমবে খেলা। প্রিয়ন্তী রেডি হয়ে নিচে নামলো। মা, আমার শপিং লাগবে, 1 লাখ টাকা দাও তো। সব সময় এত টাকা টাকা করিস কেন? টাকা নেই, জামার থেকে নে, যা। চাচি, যাচ্ছি আমি। এই নে তোর টাকা। লাভ ইউ চাচি। আচ্ছা চাচি, তোমার প্রিয় রং কি? চাচি ছল ছল চোখে বলল, আমার প্রিয় রং আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করেনি আমাকে। এই যে আমি করলাম, বলো। আমি তো রঙের নামও জানি না, যেগুলো জানি সেগুলো ভালোও লাগে না। এই কথা? নেট থেকে কালারগুলো দেখালো চাচিকে। চাচি পছন্দ আছে কিন্তু, অফ হোয়াইট আর হালকা পেস্ট রং পছন্দ করেছে। ফর্সা মানুষ, দারুণ লাগবে। প্রিয়ন্তী আর চাচির ভাব দেখে রেশমা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে মনে বলছে, আমাকে টাকা দিল না, আর ওই ফকিন্নিকে এতগুলো টাকা দিল। ঘরে গিয়ে শব্দ করে দরজা বন্ধ করে দিল রেশমা। চাচি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ঘরে চলে গেল। প্রিয়ন্তী ক্যাম্পাসে ঢুকে এদিক ওদিক খুঁজতে লাগলো। আলিফ কোথাও নেই, কিন্তু ওর বাইকটা বকুল গাছ তলায় আছে। পেছন থেকে আলিফ বলল, আমাকে খোঁজা হচ্ছে। প্রিয়ন্তী চমকে উঠল। হ্যাঁ মানে না। কি বলো? আমি ক্লাসে যাই, টাটা। সকালের কথা মনে হচ্ছে, কি যে করেছি। আলিফ ও কিছু বলছে না। ঠিক আছে, তবে হাতটা দাও। প্রিয়ন্তী হাত বাড়ালো। আলিফ ওর হাতে একটা কিটক্যাট দিল। চকলেট? থ্যাংক ইউ। অনলি থ্যাঙ্কস? তাহলে কি চাই? আচ্ছা যখন চাইবো দিবে? দিব। ভেবে বলছো তো? কারণ আপনি নিশ্চয়ই এরকম কিছু চাবেন না যেটা আমি দিতে পারবো না। এত বিশ্বাস? এখন যাই। ওকে, যাও। হাই জাতীয় ভাবি। মাথার তার কি আরো ছিঁড়েছে? কি বলিস? জাতীয় ক্রাশের বউ তো জাতীয় ভাবি হবে, তাই না? তোর মাথা বলদি। ক্লাসে স্যার এসে পড়ল। আপাতত ওদের কথা স্টপ। ক্লাস শেষে ওরা বের হয়ে দেখলো মাঠে ভিপির গ্যাং বসে আছে। আলিফ ওদের দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তীদের ডাক দিল ওরা। আলিফ সরে গিয়ে প্রিয়ন্তীকে বসতে বলল, আর রায়হান অবন্তীকে ওর পাশে বসতে বলল, কিন্তু বসতে চাচ্ছে না। নিনি তো ওকে নিজের পাশে বসালো। ওয়াও অবন্তী, তোমার ওয়াজটা সুন্দর। থ্যাংক ইউ আপু। কি ভিপি সাহেব, প্ল্যান কি এখন? প্ল্যান নেই, দাদু অপেক্ষা করছে, ডক্টরের কাছে যাব। কেন?
দাদু ঠিক আছে তো? হ্যাঁ আছে, ঠিক আছে, নর্মাল চেক আপ আর কি। আর ব্রাউনিকে নিয়েও ঘুরতে যাব, অনেকদিন বাইরে নিয়ে যাওয়া হয় না ওকে, ভীষণ বিরক্ত তিনি। আচ্ছা আমরা উঠি এখন। বাসায় যাবে? শপিং এ যাব। ভাবি ট্রিট দিবে না আমাদের? শিওর, কবে চান? আজ তো আলিফ পিচি, ও ফ্রি হলেই। প্রিয়ন্তী মেনে নিল, কারণ এখন তো আর টাকার প্যারাও নেই। প্রিয়ন্তী আমাদের ক্লাসে দেখো তো যে আমার ঘড়িটা রেখে এসেছি। প্রিয়ন্তী সেদিক গেলে 2 মিনিট পর আলিফ রায়হানকে চোখ মেরে দিল, যেন এদিকটা সামলায়। আলিফ ক্লাসের দিকে গেল, ক্লাসরুমে ঢুকে দরজা লক করে দিল। খুঁজে পাওনি? প্রিয়ন্তী পেছন ফিরেই হাসি দিল, কারণ ও আগেই বুঝতে পেরেছিল আলিফ আসবে। আলিফের ঘড়িটা হাতেই ছিল, প্রিয়ন্তী তখনই দেখেছে। কিন্তু আলিফের সামনে কেন যেন কথা বলতে পারে না প্রিয়ন্তী। হার্টবিট বেড়ে যায় ও যত সময় সামনে থাকে। আলিফের দিকে ফিরে মাথা নাড়িয়ে বলল না। আলিফ চোখের ইশারায় বলল টেবিলে উঠে বসতে। প্রিয়ন্তী উঠে বসতে আলিফ দুহাত টেবিলে ভর দিয়ে প্রিয়ন্তীকে মাঝে রেখে ঝুঁকে দাঁড়ালো। তারপর আস্তে করে বলল, পাওনি কেন? প্রিয়ন্তী ধীর কণ্ঠে বলে উঠল, পাবো কি করে, ঘড়ি তো আপনার হাতেই। আলিফ মুস্কি হেসে বলল, তাহলে এলে কেন এখানে? আপনি বললেন তাই। নিচের দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকাও, সমস্যা নেই, তুমি রসগোল্লার মতো আমাকে খেতে পারবে না। প্রিয়ন্তী চোখ বড় করে তাকালো আর মনে মনে বলছে, আমার মনের কথা জানলো কি করে? আজকের সকালটা অনেক সুন্দর ছিল। আপনার মুখটা দেখেছি জেগেই। বেস্ট মর্নিং এভার আফটার মাই প্যারেন্টস ডেথ। বলেছিলাম না কিছু চাইবো, এখন চাইবো। কি চাই বলুন? আগামীকাল সারা দিনটা চাই আমার, কাল তো ক্লাস নেই তোমার। ঠিক আছে। আলিফ ভাবতে পারেনি প্রিয়ন্তী রাজি হয়ে যাবে। প্রিয়ন্তীর কপালে চুমু দিল। আচ্ছা এখন যাও শপিংয়ে। অন্যদিকে তাকিয়ে বলল, ভেবেছিল প্রিয়ন্তীও চুমু দিবে, কিন্তু দিল না, তাই মুখটা কালো করে রইল। প্রিয়ন্তী দুহাতে আলিফের মুখটা ধরে নিজের দিকে ফেরালো। আলিফ বেশ লম্বা সোজা হয়ে আছে, তাই প্রিয়ন্তী কপাল নাগাল না পেয়ে আলিফের থুতনিতে ঠোঁট ছোঁয়ালো। প্রিয়ন্তীর প্রথম আদরে আলিফ নিজেকে হারিয়ে ফেলে চোখ বন্ধ করে। প্রিয়ন্তী আর আলিফের দিকে তাকালো না, সোজা হয়ে বের হয়ে গেল ক্লাস থেকে লজ্জায় রাঙা মুখ নিয়ে। আলিফ প্রিয়ন্তীর যাওয়ার দিকে তাকিয়ে হাসলো। দোস্ত, সত্যি শপিং এ যাবি? আগে বলবি না? দাঁড়া, আম্মুকে বলি আমার অ্যাকাউন্টে টাকা দিতে, কার্ড খালি আর ক্যাশও নেই। প্রিয়ন্তী ওর ব্যাগ থেকে একটা বান্ডিল বের করে দেখালো। বান্ধবী, তুই বাসায় ডাকাতি করেছিস? না, নিজ বুদ্ধি খাটিয়ে পেয়েছি। আর এটা তো একটা বান্ডিল আরো আছে। চল আজ তোকে লুটবো আমি। আজ তুই না চাইলেও তোকে উজাড় করে দিব আমার পাগলিটা। চল তাড়াতাড়ি। প্রিয়ন্তী নিজের জন্য চাচির জন্য আগে কিনলো। চাচির জন্য ভালো কাপড় নিতে মানা করে অবন্তী। ডাইনির জন্য রাস্তা থেকে কেন? প্রিয়ন্তী কারণটা বুঝিয়ে বলায় নিতে দেয় অবন্তী। তারপর অবন্তীকে জোর করে গিফট দিল। তারপর আলিফের জন্য গিফটস নিল। রেস্টুরেন্টে যেয়ে বসলো ওরা। আমার এখনো কিছু মাথায় ঢুকছে না, কি করে কি হলো? ডাইনি বুড়ি এত ভালো হলো কিভাবে? বাদ দে তো সব, আপাতত অন্য প্যারায় আছে। চল কাল ঘুরতে যাই, মুড ভালো হয়ে যাবে তোর। কাল তো আলিফের সাথে বের হব। ওহো, আমি তো ভুলেছি, আমার বান্ধবী আর সিঙ্গেল নেই। এভাবে বলিস কেন? আচ্ছা দাঁড়া, আলিফকে কল দিয়ে মানা করে দিই। মাথা খারাপ তোর? আমি তো মজা করছিলাম। সব সময় মজা করিস ফাজিল। তোকে জ্বালাতে দারুণ লাগে। চাচি বসে আছে প্রিয়ন্তীর অপেক্ষায়, কখন শপিং নিয়ে আসবে আর তর সইছে না। বারবার দরজার দিকে দেখছে। কারোর জন্য অপেক্ষা করছেন শাশুড়ি আম্মা? রেশমা রুমে আছে, দেখো। সাহিল রুমে গিয়ে দেখে তার সোনার ডিম পাড়া বলদ হাঁসটা মুখ গোমরা করে বসে আছে। কি হয়েছে আমার জানটা? জানো মা, আজ এগুলোও করেছে। চলো আমরা চলে যাই। তুমি এত বোকা কেন? ভুলে গেলে গতকালকের প্ল্যানের কথা? ও হ্যাঁ, ভুলেই গেছি, কিন্তু মা এরকম প্রথম করলো বলে ভালো লাগেনি। সব মন খারাপ মনেই পুষে রাখো, প্রিয়ন্তীকে লাথি মেরে বের করে সব উসুর করে নিবে। রেশমার মনটা খুশিতে নেচে ওঠে। চাচি দেখো কি কি এনেছি তোমার জন্য। কই দেখি দেখি। প্রিয়ন্তী দুটো সুন্দর শাড়ি বের করলো। বাহ, ভারী সুন্দর তো। কই দেখি,
এত ব্র্যান্ডের শাড়ি কত টাকা নিয়েছে দুইটা? 82,000। এত দামি শাড়ি তাও মা পরবে? যা ফেরত দিয়াই, আমি মাকে 5,000 দিয়ে গাউসিয়া থেকে কিনে দিব 3টা শাড়ি। থাপড়ে দাঁত ফেলে দেব। তুই যা গাউসিয়ায় গিয়ে শপিং কর। সব সময় নিজের জন্য ভালো ভালো কেনাকাটা করে আর আমাকে কম দামে কিনে দেয়। রুমে যা তুই রেশমা। এখন বিরক্ত করিস না। মুখ ঝামটা দিয়ে চলে গেল রেশমা। চাচি, শাড়িগুলোই দারুণ লাগবে তোমাকে, সবকিছু ম্যাচিং করে পরবে, কিন্তু এগুলোর সাথে ডায়মন্ড জুয়েলারি ভালো লাগবে। তুই আমাকে রাতে সব সেট করে দিস, দিনে তো পাবো না তোকে। প্রিয়ন্তী অবাক হলো। আমি বের হবো, চাচি কিভাবে জানলো? অবন্তী কল করে বলল কাল নাকি তোরা ঘুরতে যাবি। অবন্তী সকালে এসে নিয়ে যাবে তোকে। আচ্ছা, তুমি সত্যি আমার আল্লাহর দেয়া বেস্ট গিফট। রুমে গিয়ে সব গুছিয়ে আলমারিতে রাখলো। আলিফের গিফটগুলো অবন্তীকে রাখতে দিয়েছে, আর কাল যে ড্রেস পরবে সেটাও। ওদের বাসায় যেয়ে রেডি হবে। আলিফ কল দিচ্ছে, প্রিয়ন্তী ফোন ধরে চুপ করে বসে আছে। কখন ফিরেছো? একটু আগে। কাল 11টার দিকে তুমি এসো, ঠিকানা মেসেজ করে দিব। কি করেন? আমিও ফিরলাম এখন, রাতে কল দিব। এখন রাখি। ও টাটা। প্রিয়ন্তী চাচিকে সব রেডি করে দিল। এখন সমস্যা হলো তাকে সাজাবে কে। রেশমা কিচ্ছু পারে না, শুধু মেকআপগুলো কিনে নষ্ট করে। চাচি, একটা পার্লার থেকে মেয়ে আসতে বলি, খুব সুন্দর করে সাজিয়ে দেবে তোমাকে। ঠিক আছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় আলিফ ভিডিও কল দিল। খেয়েছেন? তুমি? আর কোনো কথা বলছে না প্রিয়ন্তী, আর আলিফ অপেক্ষা করে আছে ওর কথা শোনার। কিছু সময় পর, কথা বলবে না? কি বলবো? কালের জন্য এক্সাইটেড না তুমি? অনেক। আমিও। চলো ঘুমিয়ে পড়ি, না হলে সকালে উঠতে পারবো না। গতকালের মতো ভিডিও অন রেখে ঘুমিয়ে গেল দুজন। সকালে ঘুম থেকে জেগে একে অপরকে দেখে সকালটা শুরু হলো ওদের। প্রিয়ন্তী আজ আগে জেগেছে, তাই আলিফ আর রোমান্টিক টোন পেল না। মনটা একটু খারাপ হলো। অবন্তী এসে সকাল সকাল নিয়ে গেল প্রিয়ন্তীকে, নাস্তাও করতে দেয়নি। আলিফের প্রিয় রং কালোতে নিজেকে সাজিয়ে নিল, সব ম্যাচিং। ইচ্ছে ছিল শাড়ি পরবে, কিন্তু আলিফ নিজে থেকেই মানা করেছে মেসেজ করে। অবন্তীর আম্মু সব চুপচাপ দেখছে, এখনো কিছু বলেনি। আমি যাচ্ছি। যাও, সাবধানে যেও, আর রাতে এখানেই ফিরবে। তোমার চাচিকে বলে দিব আমি, বাকি কথা রাতে হবে। খেয়াল রেখো নিজের। অবন্তী ফিসফিস করে বলল, তাড়াতাড়ি কেটে পড়, আবহাওয়া ভালো না। প্রিয়ন্তী তাই করলো। আলিফ আগে এসেই অপেক্ষা করছে। একে অপরকে দেখে তাকিয়ে রইল শব্দহীন হয়ে। এখানেই দাঁড়িয়ে থাকবো? ব্ল্যাক প্রিন্স হার্ট অ্যাটাক করিয়ে দেবে তো, কারণ নজর না লাগুক। না, চলো, মেয়েটা আমাকে মেরেই ফেলবে। মাশাআল্লাহ। প্রিয়ন্তী বাইকে উঠে বসলো। আজ আর আলিফকে বলতে হয়নি, নিজেই ধরে বসেছে। আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখবে, ঠিক করে ধরে পড়ে যাবে। প্রিয়ন্তী শক্ত করে ধরে বসলো আলিফকে। নিরিবিলি জায়গায় এসে বাইক থামালো একটা রিসোর্টের সামনে। কোনো মানুষ নেই ভেতরে। ফাঁকা কেন জায়গা? আর বলো না, দাদু পাগামি করে পুরোটা বুক করে দিয়েছে। এটা তার খুব পছন্দের জায়গায় প্রায় আসে তিনি। দাদু জানে? আমি দাদুকে সব বলি। বলতে পারো তিনি আমার বেস্ট বাডি। বোঝা যায় আপনাদের দেখলে। আলিফ প্রিয়ন্তীকে নিয়ে রিসোর্টের মধ্যে ঘুরছে। আশেপাশে বিভিন্ন ধরনের প্রচুর গাছ, অসম্ভব সুন্দর জায়গাটা। এখন লাঞ্চ টাইম, তো ওরা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকলো। খাবার অর্ডার দিয়ে বসে আছে। প্রিয়ন্তী আলিফের সামনে একটা ব্যাগ রাখলো। এগুলো আপনার জন্য। কি এগুলো? আপনি দেখুন। ব্ল্যাক কালার ওয়াচ, ওয়ালেট, পারফিউম, সানগ্লাস। ওয়াও, দিস আর সো অ্যামেজিং। আপনার পছন্দ হয়েছে? অনেক। ঘড়িটা পরিয়ে দিবে? আমি? আলিফ নিজের হাত এগিয়ে দিল। তুমি? প্রিয়ন্তী পরম যত্নে আলতো হাতে ঘড়িটা পরিয়ে দিল আলিফকে। সত্যি অনেক সুন্দর হয়েছে, তোমার পছন্দ কিন্তু দারুণ। প্রিয়ন্তী মনে মনে বলল, আপনাকে দেখে বোঝেন না আমার পছন্দ যে কত দারুণ। কোথায় হারালে? কোথাও না। তোমার পছন্দের রং কি? গাঢ় সবুজ প্রকৃতির রং। খাবার এসে পড়ল। আলিফ খাবার নিচে না খেয়ে প্রিয়ন্তীর মুখে ধরল। প্রিয়ন্তী তাকিয়ে আছে আলিফের দিকে। আলিফ চোখের ইশারায় খেতে বলল। প্রিয়ন্তী এক লোকমা মুখে পুড়ে নিল। অচেনা ভালো লাগা কাজ করছে। বাবা মা মারা যাবার পর কখনো কারো হাতে আর খায়নি। অবন্তীর আম্মু অনেক বলতো, তবে খেতাম না।
আমাকে কি কেউ খাইয়ে দেবে? প্রিয়ন্তী হেসে আলিফকে খাইয়ে দেওয়ার জন্য চামচ হাতে নিল। আলিফ বাধা দিল, সে হাতে খাবে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী আলিফের মুখে খাবার যতবার দিয়েছে বারবার আলিফের ভেজা ঠোঁটের স্পর্শে কেঁপে উঠেছে। আলিফ ইচ্ছে করেই দুষ্টমি করছিল। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে রেস্ট নেওয়ার জন্য ওদের রুমে গেল। এই মুহূর্তে প্রিয়ন্তীর ভয় পাওয়া উচিত, কিন্তু কোথা থেকে এত বিশ্বাস এলো আলিফের প্রতি নিজেও জানে না। তুমি রেস্ট করো, আমি পাশের রুমে যাচ্ছি। প্রিয়ন্তীকে কিছু বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেল। প্রিয়ন্তী মনে মনে বলল, হয়তো এই কারণেই এত বিশ্বাস, আপনার প্রতি শুধু মুগ্ধ হচ্ছি। রিসোর্টের মাঝে একটা বড় দিঘি আছে। আলিফ প্রিয়ন্তী বিকেলের দিকে ওদিকটায় বসলো। দোলনায় পাশাপাশি বসে আছে ওরা। তোমার কি ভালো লাগছে আমার সাথে? আপনার? বলে বোঝাতে পারবো না। প্রিয়ন্তীকে আলিফ একটা পেন্ডেন্ট পরিয়ে দিল, ব্ল্যাক ডায়মন্ডের। লকেটের পেছনে লেখা A+B। এটা সব সময় পড়ে থাকবে। ঠিক আছে। একবার বলবে? কি? যেটা এখনো বলনি। পারবো না। একবার প্লিজ। প্রিয়ন্তী আলিফ এত মায়াভরে কণ্ঠে অনুরোধ করলো। মনে হচ্ছে একবার নয় বারবার বলি, কিন্তু লজ্জা করছে তাই মাথা নিচু করে রইলাম। আলিফ রাগ দেখিয়ে চলে যেতে নিল। ভালোবাসি প্রিয়। আলিফ থমকে দাঁড়ায় প্রিয়ন্তীর দিকে হাসি মুখে ফিরে। আলিফ দুহাত মেলে ইশারা করে বুকে আসার জন্য। প্রিয়ন্তী এক মুহূর্ত দেরি না করে ছুটে চলে এসে আশ্রে পড়ে লেপটে যায় আলিফের বুকে। আলিফ সাথে সাথেই আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় তার ঘুম পরীকে। প্রিয়ন্তী শক্ত করে দুহাতে জড়িয়ে আছে আলিফকে। চোখ বন্ধ করে শুনছে আলিফের প্রতিটি হৃদস্পন্দন। একে অপরকে ঘিরে তলিয়ে যাচ্ছে অন্যরকম অনুভূতির অতলে। এই বুকটা ফাঁকা করে কখনো চলে যেও না ঘুম পড়িয়ে, না হলে তোমার শূন্যতায় আমার হৃদয়ের স্পন্দন থেমে যাবে। প্রিয়ন্তী নির্দ্বিধায় বলে দিল, কখনো যাব না, যত সময় আপনি না চান, যতদিন না নিজে থেকে তাড়িয়ে দেবেন আমাকে। আলিফ এবার নিজের আলতো ছোঁয়ার সর্বশক্তি দিয়ে জড়িয়ে নেয় নিজের বুকে প্রিয়ন্তীকে। রাত 8টার দিক। প্রিয়ন্তীকে বাসায় পৌঁছে দেয় আলিফ। অবন্তী বাহিরে অপেক্ষা করছিল। See you soon, my love. Hope so. Good night. বাসায় যাও, রাতে কল দিব। রাত 8টায় গুড নাইট বলছে। অবন্তী খিলখিল করে হেসে দেয়। প্রিয়ন্তী চোখ গরম করে তাকাতেই চুপ হয়ে যায়। বাই। বাইক স্টার্ট দিয়ে চলে গেল। প্রিয়ন্তী তাকিয়ে রইল যতদূর দেখা যায়। সারাদিন তো ঘুরলি, এখনো হয়নি ঘোরা? বাসার ঝড় থামা, চল। হয়েছে তো, চল। অবন্তীর আম্মু বসে আছে। প্রিয়ন্তীকে ভারী গলায় ডাক দিল, এখানে এসো। প্রিয়ন্তী পাশে গিয়ে বসলো। কবে থেকে হচ্ছে এইসব? ছেলেটিকে কি তুমি ভালোবাসো? ভালোবাসি। তার রিলেশন ট্রিট পাবো না? প্রিয়ন্তী হেসে বলল, অবশ্যই। তার কিছু জানার নেই? আলিফের 14 গোষ্ঠীর বায়োডাটা আমার হাতে গতকালই এসে গেছে। আমার কলিজার টুকরাকে যার তার সাথে যেতে দিব না। ও মাই গড, ইউ আর সুপার ফাস্ট। সাতজি। অবন্তীর আম্মু দুজনকে বুকে টেনে নেয়। পাগলি দুটো আমার। তুমি কিটি পার্টিতে যাওনি? হ্যাঁ, তোর চাচিকে তো পুরাই পরি লাগতাছিল রে। সব তো প্রিয়ন্তী বলে দিয়েছিল। হ্যাঁ, বলেছে সবাইকে। আজ তো তার মুখে শুধু প্রিয়ন্তীর নামই ছিল। প্রিয়ন্তী মনে মনে বলল, আরো শুনতে পারবে, শুধু আর কিছু সময়। পরদিন প্রিয়ন্তী অবন্তী ভার্সিটিতে গেল। ভার্সিটি গেটে কয়েকটা ফালতু ছেলে ছিল। প্রিয়ন্তীকে দেখে ছিটি দিল। প্রিয়ন্তী ওদের দিকে ফিরতেই, মালটা কিন্তু সেই, ফিগার দেখেছিস? এক রাতে খেয়ে পোষাবে না। কি বলিস তোরা? হাসির রোল পড়ে গেল ওদের মাঝে। আলিফ বাইক নিয়ে ঢুকছিল গেটে। আলিফকে দেখে ছেলেগুলো দ্রুত কেটে পড়ল। প্রিয়ন্তীকে এক কোণে মন খারাপ করে দাঁড়াতে দেখে বাইকটা ওদিকে নিল। কি হয়েছে? প্রিয়ন্তী আলিফকে দেখে এবার চোখের পানি ছেড়ে দিল, কিন্তু কথা বলছে না। আলিফ অস্থির হয়ে অবন্তীকে চোখের ইশারা দিতেই সব বলে দিল। আলিফ নিজের রাগ কন্ট্রোল করে জিজ্ঞেস করলো, কারা? চিনো ওদের? তত সময় আলিফের গ্যাংও এসে গেছে। নিনিতা প্রিয়ন্তীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ও এখনো কেঁদেই যাচ্ছে। ওরা 3য় বর্ষের, প্রায় সময় এরকম করে। ওরা অন্য মেয়েদের সাথে, সবাই চুপচাপ সহ্য করে। রায়হান অবন্তীকে নিয়ে 3য় বর্ষের ক্লাসে যায়। সব কয়টাকে 10 মিনিটের মধ্যে মাঠে নিয়ে আয়। প্রিয়ন্তীর দিকে তাকাতে পারছে না লজ্জায়। ও ভার্সিটির ভিপি হবার পরেও জানে না এতদিন ধরে হ্যারাস হচ্ছে মেয়েরা। ও রাগচরে আর আজ তো নিজের কলেজে হাত দিয়েছে।
রায়হান আর ওর আরও বন্ধুরা মিলে 8জন ছেলেকে পেটাতে পেটাতে নিয়ে এলো মাঠে। ভার্সিটির সবাই জড়ো হয়ে গেছে। আলিফ হকি স্টিক দিয়ে ইচ্ছে মতো পেটালো, যাতে সময় না রাগ কমে। সবকটার অবস্থা কাহিল। প্রিয়ন্তীর পায়ের কাছে এনে ফেললো সবগুলোকে। আলিফ বলার আগেই মাপ চাইল ওরা। প্রিয়ন্তী ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। আজকের পর থেকে কখনো কোনো ছেড়ে ভার্সিটির কোনো মেয়েকে বিরক্ত করলে সাথে সাথে ইনফর্ম করবে আমাকে। আমার ক্যাম্পাসে কোনো আবর্জনা রাখবো না আমি। এদের ভার্সিটি থেকে বের করা হবে। শুধু তাই না, এরা যেন আর কোথাও গিয়ে এসব নোংরামি করতে না পারে তার ব্যবস্থাও হবে। আলিফের কাছে এসে ওরা মাপ চাইল, আর কখনো এরকম করবে না বলে প্রতিশ্রুতি দিল। তাই মাপ করে দিলে ওদের পরিবারকে নিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করতে বলেছে। লিনি তাকে ইশারায় বলল প্রিয়ন্তীকে ওদের আড্ডা রুমে নিয়ে যেতে। রায়হান, ছেলেগুলোকে হাসপাতালে পাঠিয়ে দে। বাদ দে তো ওদের কথা, তুই প্রিয়ন্তীকে ঠিক করে গিয়ে যা। আলিফ যেতেই নিনিতা বের হয়ে যায়। প্রিয়ন্তী এখনো কাঁদছে। আলিফ প্রিয়ন্তীর থুতনি ধরে মুখটা উঁচু করে ধরল। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? আজ তোমার জন্য এই বদমাশগুলো ধরা পড়েছে, তোমার তো খুশি হওয়া উচিত। প্রিয়ন্তীকে বুকে জড়িয়ে নিল। প্রিয়ন্তী মনে মনে বলছে, কাঁদছি তো এর জন্য, এদের পেটাতে পারলাম না। নেহাত আমার হাত পা বাঁধা একটা কারণে, না হলে আজ এগুলোকে আজ মরা করতাম। ব্যাপার না, সময় আমারও আসবে, শুধু কয়েকটা মাস পর। আজ ক্লাস করতে হবে না, তুমি বাসায় চলে যাও, ঠিক আছে? আলিফ প্রিয়ন্তীর কপালে গভীর করে ওষ্ঠদয় ছোঁয়ালো, তারপর গাড়িতে বসিয়ে দিল। অবন্তীকে আলিফ ডাকলো কথা বলার জন্য। প্রিয়ন্তীর সাথে কি হচ্ছে তুমি কি জানো? ও সবসময় মন খারাপ করে থাকে। ভাইয়া, ও নিজেই বলবে আপনাকে। ওকে একটু সময় দিন। এরকমই একজন চাইতাম তোর পাশে, যে তোর সব কিছুর খেয়াল রাখবে দোস্ত। অবন্তী মনে মনে বলল, কি করতে পারি এখন যাতে করে ও একটু খুশি হয়? ওকে ঘুরতে নিয়ে যেতে পারেন দূরে কোথাও। প্রকৃতি অনেক পছন্দ ওর, আগেই বলেছি। আর ঝর্ণা। আলিফ এসে সানগ্লাসটা চোখে দিয়ে চলে গেল প্রিন্সিপালের রুমে। এত ইম্পর্টেন্ট একটা কথা বললাম, আবার ধন্যবাদ না দিয়ে চলে গেল। প্রিয়ন্তী বাসায় ঢুকতেই চাচি জড়িয়ে ধরল ওকে। এসেছিস মামনি? জানিস গতকাল কি কি হয়েছে? সব জানি। অবন্তীর আম্মু কাকে যেন ফোন করে বলেছিল তোমাকে অনেক সুন্দর লাগছিল। যা, তোর পছন্দের সব খাবার করেছি আজকে, আর সবচেয়ে বেশি পছন্দের খেজুর গুড়ের পায়েস। প্রিয়ন্তী দৌড়ে রুমে গেল হাত মুখ ধুতে। আজ পায়েসই হবে তোর জন্য কাল। আমার মায়ের হাতের পায়েস খাবি? বিষ কিন্তু অনেক টেস্টি। প্রিয়ন্তী আয়েশ করে খাবার খাচ্ছিল। রেশমা অপেক্ষায় আছে কখন পায়েস খাবে। প্রিয়ন্তী পায়েসটা মুখে নিতে গিয়েও নিল না, রেশমাকে দিল। আগে তুমি খাও। না মা, তোর জন্য এত ভালোবেসে বানিয়েছে, তুই খা। না, তুমি খাও আপু। আরে গুড়ের পায়েস। এসে 1 চামচ মুখে পুড়ে নিল, কেউ কিছু বোঝার আগেই। কি করলে? ফেলো ফেলো, তাড়াতাড়ি ফেলো। কেন? এতে বিষ আছে, ফেলে দাও বলে চুপ হয়ে গেল। ভয়ে ভয়ে প্রিয়ন্তীর দিকে তাকালো। শাল দৌড়ে ভেসিনে গেল কুলি করতে। চাচি কিছুই জানতো না তিনি মন থেকেই রান্না করেছিল। চাচি রেশমার গালে চড় লাগিয়ে দিল। প্রিয়ন্তীর চোখে পানি চলে এলো। বিশ্বাস কর মা, আমি কিছুই জানতাম না। প্রিয়ন্তীর রুমে চলে যায় কথা না বলে। এখন আর কষ্ট লাগছে না, অভ্যাস হয়ে গেছে। তবে একটু অবাক হয়েছি, আর কত নিচে নামবে ওরা। পরদিন কলেজে গিয়ে দেখি অনেক হইচই হচ্ছে, সবাই বেশ খুশি। অবন্তী তো দাঁত ঢুকছেই না ভেতরে, সবগুলো দাঁত বের করে হাসছে। অবন্তীকে দেখে দৌড়ে এলো কাছে। দোস্ত, আমরা ট্যুরে যাচ্ছি, জাফলং। সত্যি? কিন্তু আমাকে কি যেতে দেবে? মন খারাপ হয়ে গেল। দেবে, আমি আছি না। তুই চিল কর বান্ধবী, কাল শপিং এ যাব। আজকে গিয়ে লিস্ট করতে হবে। ঠিক আছে, চল ক্লাসে যাই। হাই প্রিয়ন্তী, কেমন আছো? ভালো আছি। আপু তুমি? আর ভালো থাকা। শুনেছো তো ট্যুরের কথা, সব দায়িত্ব আমাদের। আর প্রিন্সিপাল তোমাকে থাকতে বলেছে আমাদের সাথে, ভলেন্টিয়ার হিসেবে। আপি, আমিও থাকতে পারি? যদি আলিফ অনুমতি দেয় তাহলে। ভাইয়া কোথায়? এখনো আসেনি, ব্রাউনি অসুস্থ। কি হয়েছে? আলিফ বাইক নিয়ে ঢুকলো ক্যাম্পাসে। এই তো এসে গেছে, ওর থেকেই জানি, চলো। আলিফ নিজে থেকেই বলা শুরু করে, তেমন কিছু না, একটু ঠান্ডা লেগেছে। এত দুষ্টু, সন্ধ্যায় গার্ডেনে পানি দেওয়ার সময় প্রতিদিন ভিজে। আমি একটু ব্যস্ত হলেই ওর দুষ্টুমি বেড়ে যায়। বাদ দে ওর কথা। সবাই এসে গেছে? হ্যাঁ, আমার আড্ডা প্লেসে আছে। ভলেন্টিয়ার বাইরের কে কে? লিস্ট করে রেখেছি। প্রিয়ন্তীকে বিশেষভাবে গ্রুপে নিতে বলেছে।
আর অবন্তীও চাচ্ছে আমাদের সাথে থাকতে, তুই বললে। যদি কাজ ঠিক মতো করতে পারো তাহলে আসতে পারো, কাজে কোনো ভুল যেন না হয়। ওকে ওকে, থ্যাঙ্কস ভাইয়া। প্রিয়ন্তী, ঠিক আছো তুমি? গতকাল রাতে কতগুলো কল দিলাম, ধরলে না কেন? ঘুমিয়ে পড়েছিলাম। আমিও তাই ভেবেছিলাম। আচ্ছা চলো, সময় কম, অনেক কাজ। এদিকে জানো তোমার মেয়ে গতকাল কি করেছে? এত রেগে আছো কেন? গতকাল রেশমা পিয়ন্তীকে বিষ খাইয়ে মেরে ফেলতে গিয়েছিল। কি? কোথায় ও? ডাকো ওকে। রেশমা আসতেই চাচা ওকে আবারও চড় মারে। তুই কি করতে গিয়েছিলি? ওর কিছু হয়ে গেলে সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে, জানিস না? সরি বাবা। চোখের সামনে থেকে দূর হয়ে যা, আজই চলে যাবি শ্বশুর বাড়ি। রেশমা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল বাড়ি থেকে। রাস্তার মেয়েটার জন্য বাবা মা আমার সাথে এমন করলো, সময় আসুক শোধ তুলবো আমি। আলিফ অনেক সুন্দর করে সব ভলেন্টিয়ারদের বুঝিয়ে দিচ্ছে কার কি কাজ। প্রিয়ন্তীকে আপাতত কোনো কাজ দেয়নি, তাই ও মন দিয়ে আলিফকে দেখছে। কথা বলার সময় হালকা নড়ে ওঠা, অবদ্ধ ছিলকি চুলগুলো সামনে চলে আসা, সেটা একা হাতে বারবার সরানো, প্রতিটি কথার শেষে Am I clear to you guys? বলে হালকা হাসা। উফ, পাগল হয়ে যাব আমি পুরো। অন্য জগতে চলে গেছে প্রিয়ন্তী। প্রিয়ন্তী, তুমি পাশের রুমে বসে অপেক্ষা করো, আমরা একটু পর আসছি। আর এখানে দেখো যারা যাবে সবার নাম আছে, আর তাদের গার্ডিয়ানের নম্বরটা চেক করো। প্রিয়ন্তী মাথা নাড়িয়ে চলে গেল পাশের রুমে। লিস্ট চেক করতে করতে প্রিয়ন্তীর চোখে আলিফ ভেসে উঠল। ও আলিফের কথা ভেবে আনমনে সুর তোলে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। পাশের রুমে গানের সুর পেয়ে সবাই ছুটে বসে কে গাইছে দেখতে। প্রিয়ন্তীকে দেখে আলিফ সবাইকে বলে সাউন্ড না করতে, আর নিজে দুহাত পকেটে গুজে দরজায় হেলান দিয়ে শুনতে থাকে প্রিয়ন্তীর গান। গাওয়ার সময় বাতাসে চুলগুলো উঠছিল, চোখ বন্ধ করে গাইছিল, ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে আছে। গান শেষ হলে সবাই হাতে তালি দেয়, প্রিয়ন্তী চমকে ওঠে। ওয়াও প্রিয়ন্তী, তুমি এত ভালো গান করো। না মানে একটু আধটু পারি আর কি। দোস্ত অস্থির হয়েছে। প্রিয়ন্তী আলিফের দিকে বাঁকা চোখে তাকালো। আলিফও হাসছে, হয়তো পছন্দ হয়েছে। কাজ শেষে সন্ধ্যার দিকে প্রিয়ন্তী অবন্তী বাসায় যাওয়ার জন্য বের হলো। বাসায় চলে যাবে? কেন? যদি তোমার একটু সময় হয় তাহলে ঘুরতাম আর কি। যাবে? যাবো, তবে নো চিন্তা, চাচিকে বলে দিব আমার সাথে বাসায় আছিস, গাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। তাহলে এসো বাইকে। প্রিয়ন্তী আলিফের বাইকে উঠে বসলো। তুমি কিন্তু দারুণ গাও। থ্যাংক ইউ। আচ্ছা, গান গাওয়ার সময় কি কাউকে ভাবছিলে? আপনাকে। দাঁতে জিভ কাটে, বললাম না মানে কিছু ভাবছিলাম না। প্রথমটাই সঠিক। তা কি ভাবছিলেন? কিছু না, দেখুন এরকম করলে আমি চলে যাব। এই না, ওকে ফাইন, আর জ্বালাচ্ছি না তোমাকে। আচ্ছা, অনেক ক্ষুধা লেগেছে, রেস্টুরেন্টে যাব? মন্দ হয় না, ঠিক আছে। ওরা রেস্টুরেন্ট থেকে ডিনার করে বাসায় ফিরল। আজও আলিফ প্রিয়ন্তীকে বাসায় একটু আগে নামিয়ে দিল। গতকাল ফোন ধরনি বলে আমার ঘুম হয়নি, আজ ফোনটা পিক করবা, ঠিক আছে? সরি ফর লাস্ট নাইট, আজ অপেক্ষা করব। এদিকে এসো। প্রিয়ন্তী এগিয়ে কাছে গেল। আলিফ ওর গালে আলতো করে চুমু দিয়ে বলল, ডোন্ট বি সরি, বাই। টেক কেয়ার, বাই। কি রে, তুই নাকি ট্যুরে যাচ্ছিস 10 দিনের জন্য? কি বলে এতদিন থাকবো? ওয়াও, আচ্ছা আমি তো জানি না কতদিন থাকতে হবে। কি ভাবছিস? হ্যাঁ। যা ঘুরে আয়, ভালো লাগবে। তোর চাচা বিজনেসের জন্য তো কোথাও যাওয়া হয় না আমাদের। আমি রুমে যাই, চাচি অনেক ক্লান্ত। যা। খেয়ে এসেছিস? হ্যাঁ, তোমরা খেয়ে নাও। ডাইনিং টেবিলে। ভালো ভাবার অভিনয় করেছো, করো, তবে বেশি তুনু করো না। ঘরের কিছু কাজকর্ম করাও ওকে দিয়ে। মাস গেলে বুয়াকে এত টাকা দিতে হচ্ছে। আর কটা দিন যাক। একে একে কেটে গেল 7 দিন। আজ রাতে রওনা দিল ওরা সিলেটের উদ্দেশ্যে। রায়হান চালাকি করে অবন্তীকে নিজের পাশে বসালো। আলিফের পাশের সিট তো প্রিয়ন্তীর জন্যই। অনেক রাত পর্যন্ত হইচই করে ক্লান্ত হয়ে ঘুমানোর জন্য চুপ করলো সবাই। গাড়ির লাইট নিভিয়ে দিয়েছে। প্রিয়ন্তী জানালা দিয়ে রাতের জার্নি উপভোগ করছে। একসময় বাইরে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। তারপর ঢুলে আলিফের কাঁধে মাথা রাখে। প্রিয়ন্তী কাঁধে মাথা রাখতেই আলিফ জেগে যায়। এক হাত প্রিয়ন্তীর গালে রাখে,
আর মাথা প্রিয়ন্তীর মাথার সাথে ঠেকিয়ে আবার ঘুমিয়ে পড়ে। প্রিয়ন্তী আলিফের স্পর্শ অনুভব করতে পেরে এক হাতে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে যায়। একে অপরের এত কাছে প্রথমবার এসে ঘুমের নেশাটা বড্ড বেশি বাড়িয়ে দিয়েছে। পরদিন সকালে পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে প্রিয়ন্তীর। একটু মাথা উঠিয়ে বাইরে তাকিয়ে দেখল বাস থেমে আছে অসংখ্য পাহাড়ের মাঝে, যেন সবুজে ঘেরা প্রকৃতি। এত সময় পর বুঝতে পারল ও আলিফের বুকে ঢুকে আছে। আস্তে করে উঠে বসল। সবাই ঘুম এখনো। আলিফের মাথাটা কাঁধ হয়ে আছে, তাই প্রিয়ন্তী ওকে টেনে নিজের কাঁধে মাথা রাখল। তারপর আলিফের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে মাথায় হাত বোলাতে শুরু করলো। সকালের প্রথম রোদটা বাসের জানালা ভেদ করে আলিফের অর্ধেক মুখে এসে পড়ল। এত বেশি সুন্দর লাগছিল, বিশেষ করে ঠোঁটের রোদ পড়ায় ঠোঁটজোড়া গাঢ় গোলাপি থেকে হালকা রক্তিম বর্ণ ধারণ করল। প্রিয়ন্তী আর নিজেকে সামলাতে পারল না, নিজের অবাধ্য মনকে সায় দিয়ে ঠোঁটজোড়া বসিয়ে দিল আলিফের ঠোঁটে। প্রিয়ন্তী আলিফের সাথে মেশার সাথে সাথেই আলিফ ওকে নিজের সাথে চেপে ধরে। প্রিয়ন্তী ভেবাচাকা খেয়ে থম মেরে আলিফের ঠোঁটে আটকে আছে, আর আলিফ আপন মনে কিসি দিচ্ছে। প্রিয়ন্তীর সাড়া না পেয়ে আলিফ ঠোঁটে কামড় বসিয়ে দেয়, তারপর প্রিয়ন্তীও সাড়া দেয়। কিছু সময় পর নিজের দুজন সিটে বসে শ্বাস নিচ্ছে। জীবনের প্রথম লিপ কিস করে ফেলেছে। আলিফ দুষ্ট হাসি দিয়ে তাকিয়ে আছে প্রিয়ন্তীর দিকে, আর প্রিয়ন্তী লাল টমেটো হয়ে তাকিয়ে আছে জানালার বাহিরে। সবাই উঠে গেছে। সকালে শুরুটা করলো সিলেটের বিখ্যাত 7 রঙের চা দিয়ে, কিন্তু চা খেয়ে সবার মেজাজ খারাপ হয়ে গেল, কারণ যে পরিমাণে চায়ের খ্যাতি তার 3-এর 1 ভাগেরও স্বাদ নেই। ছবিতেই দেখতে সুন্দর লাগে। নাস্তা খাওয়ার সময় বাদলো আরেক সমস্যা। নিনিতা সবসময় স্বাস্থ্যকর খাবার খায়। তেলে চুপে চুপে পরোটা আর গরুর মাংস দেখে ঘ্যান ঘ্যান শুরু করে দিল। আমি এসব খাই না, ডিসগাস্টিং, ইয়াক। সামাজিক হতে শেখ। এখানে 5 তারকা হোটেল নেই যে তোকে সেদ্ধ সবজি দেবে। সবাই হেসে দিল একসাথে। প্রিয়ন্তী আলিফকে বলল, আমি দেখছি আপু তুমি স্যুপ খেতে পারবে, ফ্রেশ ভেজিটেবল, নট ফ্যাট। হোয়াই নট, বাট এখানে কোথায় পাবো? আমার কাছে আছে, আমার আঙ্কেল জাপান থেকে এনে দিয়েছে গত সপ্তাহে। 2 মিনিটস তো ওয়েট করো, আমি বানিয়ে দিচ্ছি। সো সুইট অফ ইউ ডিয়ার, ফাইনালি আমার খাবার পাওয়া গেল। দেখেছিস কত সুইট, সবাই যখন তোকে নিয়ে হাসছিল আর ও সলিউশন বের করলো। সেটাই তো দেখছি। ও আমাকে ধীরে ধীরে ওর প্রতি দুর্বল করে দিচ্ছে। না না, আমার দুর্বল হলে চলবে না। সবাই নাস্তা করে রওনা হলো জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্ট গিয়ে প্রিয়ন্তী তো খুশিতে ধেই ধেই করে নাচতে পারলে নিজেকে সংযত করে নিল। এত সুন্দর প্রকৃতি, এখন নদী পার হতে হবে নৌকায় করে। প্রিয়ন্তী কখনো শহরের বাইরে যায়নি, তাই সাঁতারও পারে না। নৌকায় উঠতে হবে ভাবতেই ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয়ন্তী, কোনো সমস্যা? আপনারা ঘুরে আসুন, আমি এখানে অপেক্ষা করছি। কি যা তা বলছো? তোমাকে এখানে একা রেখে যাব? পাগল নাকি? তাড়াতাড়ি ওঠো বোটে। মানে আমি সাঁতার পারি না, যদি পড়ে যাই আমি যাব না। জ্যাকেট পরে নাও, পড়ে গেলেও ডুববে না। আর আমি তো আছি, আমি থাকতে কিচ্ছু হবে না। আমার পাশে বসবে তুমি, ঠিক আছে? প্রিয়ন্তী সাহস জুটিয়ে উঠে বসলো বোটে। প্রথম দিকে কিছুটা ভয় করলেও পরে ঠিক হয়ে যায়। সিলেটের সবচেয়ে বড় বড় সুন্দর ঝর্ণা হলো সংগ্রামপুঞ্জি মায়াবী। পানিগুলো অনেক স্বচ্ছ, পাথরগুলো দেখা যাচ্ছে। ওরা বিকেল পর্যন্ত ওখানে ছিল, অনেক এনজয় করলো। সন্ধ্যার আগে ফিরে এলো সবাই হোটেলে। প্রিয়ন্তী অবন্তী এক রুমে আছে। আমি কিন্তু সব খেয়াল করছি। রায়হান ভাইয়ের সাথে বেশি থেকেছিস সারাদিন। আমি যে তোর সাথে আছি মনে ছিল? কই, আমি তো তোদের উল্টো সময় দিলাম। আচ্ছা, কেমন লাগছে এখানে? প্রিয়ন্তী ছোট চোখ করে অবন্তীর দিকে তাকিয়ে মনে মনে বলল, বাকি কয়দিন দেখি কি করিস, তারপর তোকে ধরবো শয়তান মেয়ে। চট করে টপিক বদলে দিল। আচ্ছা প্রিয়ন্তী, রায়হান অনেক ভালো, তাই না? রায়হান মানে? তুই ভাইয়ার নাম ধরে বলছিস কেন? ভাইয়া বল। নাম আমি কমু না, ঘুমা, বাই বাই। প্রিয়ন্তী ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা নির্ঘাত কিছু একটা ঘটাবে, হাব ভাব ভালো লাগছে না। পরদিন সকালে নাস্তা করার পর ডিসাইড করতে বসলো আজ কোথায় যাবে। আগে এখানে কেউ আসেনি। তোমরা বলো কোথায় যেতে চাও? জায়গাটা নতুন আমার জন্য। ভাইয়া, প্রিয়ন্তী বলতে পারবে, ও অনেক ঘেটেছে জায়গাটা নিয়ে। তাড়াতাড়ি বলো। সাদা পাথর, আগুন পাহাড়, বিছানা কান্দি, ডিবির হাওর,
রাতারগুল, সোরাং ফরেস্ট, পান্তমাই ঝর্ণা। ব্যাস, এত জায়গায় যাওয়া যাবে না। এখান থেকে কয়েক জায়গায় যাব, আর চা বাগান মাস্ট। চা পাতা না নিয়ে গেলে দাদু বাসায় ঢুকতে দেবে না। সবাই হেসে দিল, কারণ আলিফের দাদু ভার্সিটিতে আলিফের থেকেও বেশি ফেমাস, সাথে ব্রাউনিও। 5 দিন ধরে প্রিয়ন্তীর বলা সব কয়টা জায়গাতেই ঘুরল ওরা। রাতারগুল, সোয়াম্প ফরেস্ট জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে প্রিয়ন্তীর। আলিফকে আনমনে বলে দিয়েছে, আমরা এখানে আবার আসবো কিন্তু। হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে তো আসতেই পারি। তখন অবন্তী প্রিয়ন্তী আমাদের সাথে জয়েন করবে। গ্রেট আইডিয়া। আজ সন্ধ্যায় বাসে উঠবে সবাই ঢাকা যাবার জন্য। প্রিয়ন্তীর মন খারাপ, কিন্তু অবন্তী মনে হচ্ছে বেশি খুশি। ওকে দেখে মনে হচ্ছে বাসায় ফিরছে না, অন্য কোথাও যাচ্ছে। সবাই বাসে উঠে পড়েছে। প্রিয়ন্তী উঠতে নিলে আলিফ বাধা দেয়। আমরা মাইক্রোতে যাব, তুমি জয়েন করো। অবন্তী? আলিফ হাতের ইশারায় দেখালো। রায়হানের পাশে বসে কথার ছুরি মেলে বসেছে। প্রিয়ন্তী আলিফের পাশে গিয়ে বসলো। সারা রাস্তা অনেক মজা করতে করতে যাচ্ছে ওরা। পুরো ভার্সিটি আলিফ গ্যাংকে যতটা অপছন্দ করে, আসলে ওরা ততটাও খারাপ না। রাত গভীর হলে ঘুমিয়ে পড়ে সবাই। প্রিয়ন্তীও ঘুমে ঢুলছে। আলিফ ওকে টেনে এনে কাঁধে মাথা রাখালো। ঘুমিয়ে পড়ো। প্রিয়ন্তী চোখ বুজে আছে। আলিফের শরীরের মন মাতানো মিষ্টি সুবাস নিচ্ছে। এই সুবাস যে কোনো পারফিউমকে হার মানায়। অবন্তী রায়হানের কাঁধে মাথা রেখে আছে, যদিও ইচ্ছে করে না, পাশে বসে থাকায় ঘুমের ঘোরে ঢুলে পড়েছে। অবন্তীর স্পর্শ পেয়ে রায়হান জমে যায় একদম। হার্টবিট থেমে আছে মনে হচ্ছে। ওকে ঠিক করে কাছে টেনে নেবে কিনা সেই সংশয়ও আছে। ছুতে গিয়েও হাত বারবার ফিরিয়ে আনছে। অবন্তী নিজেই আয়েশ করে মাথা রেখে নিল। রায়হান হাঁপ ছেড়ে বাঁচল। ভীষণ ভালো লাগায় ভাসছে রায়হান চোখ বন্ধ করে নিল, অনুভূতিগুলোকে তীব্রভাবে অনুভব করতে। প্রিয়ন্তী ঘুমের মধ্যে মনে হচ্ছে প্রখর স্রোতে আছড়ে পড়া ও বাতাসের শাসা শব্দে মিশ্রিত সমুদ্র সৈকতের বিচে শূন্যে ভেসে আছে। সাথে কারো হৃদস্পন্দন দীপ দীপ মৃদু ধ্বনি আর সেই মনোমুগ্ধকর সুঘ্রাণ। মন না চাইতেও তাকালো। চোখ মেলে মাথা উঠিয়ে দেখতে পেল আলিফের মিষ্টি হাসিতে ভরা মুখ। প্রিয়ন্তী অবাক হয়ে তাকিয়ে রইল। হ্যাঁ, স্বপ্ন নয়, এটা সত্যি। প্রিয়ন্তী কিছু বলার আগেই আলিফ হুট করে ওর কপালে চুমু খায়। তারপর ইশারা করে সমুদ্রের দিকে তাকাতে এখন সূর্য উদয় হচ্ছে। প্রিয়ন্তী কোলে থেকেই আলিফের গলা দুহাতে ভালো করে জড়িয়ে নেয়। তারপর বুকে মাথা রেখে দেখতে থাকে সূর্যোদয়। এ যেন শুধু সূর্যোদয় নয়, আর এক নতুন রবির উদয় হচ্ছে প্রিয়ন্তী আলিফের মনে। সূর্যিমামা যত বেশি করে উদয় হচ্ছে, তাদের মাঝের অনুভূতিগুলো তত গাঢ় হচ্ছে। আলিফ প্রিয়ন্তীর দিকে একটু ঝুঁকে বলে উঠল, ভালোবাসি। সূর্য উঠে গেলে আলিফ প্রিয়ন্তী গাড়িতে উঠে, ওরা এখনো ঘুম। সবাই জাগলে হোটেলে চেক ইন করবে। প্রিয়ন্তী অবন্তীর দিকে তাকিয়ে হাঁ করে রইল। রায়হানের বুকের মধ্যে ঘুমিয়ে আছে, আর রায়হান ভাইও আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। আলিফকে কোনোই দিয়ে ঘুতা দিল প্রিয়ন্তী। দুইজনকে ভালোই মানায়, তাই না? কিন্তু আন্টি কি মানবে ওদের? ওনার একটাই মেয়ে, অনেক স্বপ্ন ওকে নিয়ে। এইসব নিয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু এতটুকু নিশ্চিন্তে থাকো, রায়হান অনেক ভালো ছেলে। প্রিয়ন্তী চোখের পলক ফেলে হ্যাঁ বোঝালো। হোটেল রুম চেক ইন করে নিল। এখন সমস্যা হচ্ছে নিনিতার জন্য রুম পাওয়া যাচ্ছে না। ওকে আলাদা রুমে থাকতে হলে অন্য হোটেলে যেতে হবে। তিনি রুম শেয়ার করবেন না, কিন্তু আবার আলিফের সাথে থাকতে চান। প্রিয়ন্তী ব্যাপারটা নর্মালি নিল, কারণ স্বাভাবিক আলিফ নিনিতা খুব ভালো বন্ধু। এই যে নিনিতা সারাদিন ঘুরে বেড়ায়, এত দূরে এসেছে শুধুমাত্র আলিফের সাথে আছে বলে। ওর পরিবার অনুমতি দিয়েছে। নিনিতার ব্যাপারে কিছু কথা প্রিয়ন্তী জানতে পেরেছে, যেটা শুধুমাত্র ও একাই জানে, আলিফও না। তাই এখন আর বেশি মাথা ঘামায় না। প্রিয়ন্তী ভাবছিল বলেই দিবে সে, ঠিক আছে আপু, তুমি থাকো আলিফের সাথে। কিন্তু মুখটা খুলতেই অবন্তী অনেক জোরে পায়ে পাড়া দিল। প্রিয়ন্তী দাঁতে দাঁত চেপে চুপ করে দাঁড়িয়ে আছে। আলিফ জিজু, আমার একটা আইডিয়া আছে। বলো। আমাদের রুমে দুটো সিঙ্গেল বেড, তাই নিনিতা আপু আমার রুমে আসুক, আর তুমি তোমার বউ নিয়ে তোমার রুমে যাও। গ্রেট আইডিয়া ভাবি। আমার বন্ধু কিন্তু অনেক ভালো, তুমি সেফ থাকবে, তাই নিশ্চিন্তে থাকতে পারো। ওদের তো বিয়ে হয়নি, সবাই জানে। সবাইকে বলবে কে? তুই বলবি? আমরা তো কেউ বলছি না। আলিফকে আমার বিশ্বাস আছে, ও কোনোদিন ভুল করবে না। আর প্রিয়ন্তীর ধারা তো সম্ভবই না। এই না হলেও শালি, তোমাকে তো আমি আলাদাভাবে ট্রিট দেবো প্রিয়ন্তী। তোমার সমস্যা না থাকলে আইডিয়াটা মন্দ না। দেখ, তোর হ্যাঁ বা নাতে কিন্তু জিজুর ওপর তোর বিশ্বাস নির্ভর করছে।
প্রিয়ন্তী অবন্তীর দিকে রাগী লুক নিয়ে বলল, ঠিক আছে। বলদি কই আমাকে থ্যাঙ্কস দিবে তা না করে পেতনির মতো তাকিয়েছে। চাচা আপন প্রাণ বাঁচা। মনে মনে বলে দ্রুত রুমে চলে গেল। তোকে তো পরে দেখে নিব। নিনিতা রান ইজি লাগছে। আজ আর বের হবে না কেউ, বের হলেও বিকালে। ফ্রেশ হতে গেল। প্রিয়ন্তী ব্যাগ ঠিকঠাক করে রাখলো। আচ্ছা আমরা এখানে কেন? তোমাকে নিয়ে ঘুরবো বলে সারপ্রাইজ ছিল। পছন্দ হয়েছে? অনেক থ্যাংক ইউ সো মাচ। অনলি থ্যাঙ্কস। তাহলে? আলিফ দুহাত মেলে দিয়ে মায়া চোখে তাকিয়ে রইল। প্রিয়ন্তী এসে নিজেকে এলিয়ে দিল আলিফের বুকে। তুমি খুশি তো আমার সাথে? আপনি? বোঝাতে পারবো না কতটা খুশি। প্রিয়ন্তী আলিফের গালে ছোট্ট করে আদর দিল। ফ্রেশ হয়ে এসো। নাস্তা রুমে দিতে বলবো নাকি বাইরে যাবে? সবাই যাবে বাইরে? না, শুধু আমরা। তাহলে এখানে আনুন, বাইরে যেতে মন চাচ্ছে না। খাবার আসার পর আলিফ নিজ হাতে প্রিয়ন্তীকে খাইয়ে দেয়, সাথে নিজেও খেয়ে নেয়। সুযোগ পেলেই খাইয়ে দিন কেন? তোমাকে খাইয়ে দিলে চোখ মুখে অন্যরকম চমক দেখা যায়। আমার অনেক ভালো লাগে দেখতে। তাই? তাই। এখন শুয়ে পড়ো, আমি একটু দেখে আসি সবাই কি করছে। প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ল। এক ঘুমে বিকেল। জেগে দেখে আলিফ ওর মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। ছোটবেলায় এরকমটা বাবা করতো। আমি প্রায় সময় ঘুম থেকে জেগে দেখতাম। আমাকে জাগতে দেখে বাবা বলতো, প্রিয় সোনা, উঠতে হবে না মা আমার। তখন মাথাটা বাবার কোলে উঠিয়ে আহ্লাদ করে বলতাম, আর একটু বাবাই। ওরকম অনুভূতিটা আজ আবার হচ্ছে। আলিফের কোলের ওপর মাথা রেখে চুপটি করে রইলাম। রেডি হয়ে নাও, বাইরে যাব সবাই। প্রিয়ন্তীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, মন চাচ্ছে খুব করে আদর দিয়ে দিতে, কিন্তু সময় নেই এখন। প্রিয়ন্তী লাফ দিয়ে উঠে বসলো। আলিফ চোখ মেরে দিয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, রেডি হয়ে লবিতে এসে পড়ো। প্রিয়ন্তী তাড়াতাড়ি রেডি হয়ে নিল। লেমন কালার টপ, অ্যাশ কালার জিন্স আর মাল্টি কালার স্কার্ফ। লেমন স্নিকার্স আর চোখে সানগ্লাস পরে নিল। ওয়াও, কিলার লেডি। ভাবিকে তো সবসময় বেশি ভালো লাগেনি। নজর দিবি না, আমার বউ। অবন্তী প্রিয়ন্তীর কাছে গেল। ওয়াও দোস্ত, ঝাক্কাস। চুপ ফালতু লেডি। আজ খাবার খেয়ে বিচেই ঘুরি। সবাই রাজি হলো। সবাই মিলে বিচে হাঁটছে। আলিফ প্রিয়ন্তী সবার থেকে দূরে, নিনিতার আগে ফেটে পড়ছে, গা জ্বলে যাচ্ছে। গার্লফ্রেন্ড সাথে করে এনেছে বলে ওকে নিয়েই থাকবে? আমরা ফ্রেন্ডরা কিছু না, ইচ্ছে করছে সমুদ্রে নিয়ে চুবিয়ে দেই। সবাই মিলে সমুদ্রে নামলো ভিজবে বলে। প্রিয়ন্তী নামবে না। সবাই এত করে ডাকছে, তবুও নামছে না। ভয়ে সাঁতার জানে না, যদি ডুবে যায়। আলিফ টেনে নামালো ওকে হাঁটু পানি পর্যন্ত। আলিফের হাত শক্ত করে ধরে আছে প্রিয়ন্তী। ভয়ে ঘেমে যাচ্ছে, তাই আলিফ আর কষ্ট দিল না ওকে, সাবধানে তুলে আনলো। আলিফ প্রিয়ন্তীকে সাথে নিয়ে হাঁটতে শুরু করলো। সূর্যাস্ত হবে এখন। পাশাপাশি হাঁটছে, একে অপরের একদম কাছাকাছি। হাত চুই চুই করেও ছুটছে না। আলিফই নিজে থেকে প্রিয়ন্তীর হাতের আঙুলের ফাঁকে নিজের আঙুল পুড়ে দিয়ে মুঠো শক্ত করে ধরল। প্রিয়ন্তী এক পলক দেখে চোখ ফিরিয়ে সামনে তাকালো। নীরবে হাঁটছে দুজন। সময়টাকে নিশ্চুপে এনজয় করছে। জীবনে প্রথম একে অপরের হাত ধরে গধূলি লগ্নে সমুদ্র পাড়ে কজন হাঁটার সুযোগ পায়। সূর্য ডুবে গেল। একদম নিরিবিলি একটা জায়গায় এসে দাঁড়ালো ওরা, সমুদ্র ঘেঁষে কিছু পাথরের ওপর। একটু দাঁড়াও, তোমার জন্য পানি নিয়ে আসি। অনেক সময় ধরে হাঁটছো। আচ্ছা। একটু দূরে দাঁড়ালো সমুদ্র থেকে। সমুদ্রের দিকে ফিরে দু চোখ বন্ধ করে ভাবছিল, এগুলো কি সত্যি ঘটছে আমার সাথে, নাকি সবটাই স্বপ্ন। হঠাৎ প্রিয়ন্তীকে কেউ সজোরে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিল। প্রিয়ন্তী চিৎকার দিয়ে পড়ে গেল সমুদ্রে। আলিফ কাছেই ছিল, চিৎকার শুনে ছুটে আসে। ভাগ্য ভালো, ভাটার সময় ছিল, তাই স্রোতে ভেসে যায়নি। আর ওখানটায় পানিও কম ছিল। আশেপাশের কিছু লোকজনও আসে। আলিফ প্রিয়ন্তীকে পাড়ে তুলে আনে। অজ্ঞান হয়ে গেছে। ওকে কোলে তুলে দৌড় দিল হোটেলের দিকে। দূর থেকে অবন্তী ওভাবে প্রিয়ন্তীকে দেখে দৌড়ে আসে। প্রিয়ন্তী, কি হয়েছে? ভাইয়া, ওর কি হয়েছে? ডক্টর, রুমে পাঠা। রায়হান, কুইক। আলিফের দু চোখ টলটল করছে পানিতে। সবার সামনে শক্ত হয়েছিল। রুমে নিয়ে জ্ঞানহীন প্রিয়ন্তীকে বুকে জড়িয়ে পাগলের মতো করতে থাকে। উঠো প্রিয়ন্তী, প্লিজ ওঠো। দরজায় নক করে ডক্টর। ভেতরে এসে দ্রুত প্রিয়ন্তীকে ভেজা কাপড় পাল্টে দিতে বলে। সবাই বাইরে চলে যায়। অবন্তী ওর গায়ের ভেজা কাপড় বদলে দিলে ডক্টর চেক করে বলে, ভয়ে জ্ঞান হারিয়েছে, চিন্তার কিছু নেই। সাথে সাথে তোলা হয়েছে বলে পানেও পেটে যায়নি। রেস্ট নিতে দিন ওকে।
আপনারা বাইরে যান সবাই। বাইরে সবাই উৎসুক হয়ে তাকিয়ে আছে আলিফের দিকে। একটাই প্রশ্ন, কি হয়েছে? আমি নিজেও জানি না কি হয়েছে। ওর জন্য পানি আনতে গিয়েছিলাম, একটু পরে চিৎকার শুনলাম, তারপর দেখি ও পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। ও উঠলেই জানা যাবে কিভাবে পড়লো। কি ব্যাপার, তোরা সব এখানে? তুই কোথায় ছিলি এত সময়? ওই আর কি একটু ওদিক ছিলাম। বললি না তো কি হয়েছে? প্রিয়ন্তী পানিতে পড়ে গিয়েছিল। কিভাবে? আলিফ সাথে থাকতেও? এখন ঠিক আছে? রেস্ট করছে। সন্দেহ ভরা নজরে তাকিয়েছে নিনিতার দিকে। আমি যেটা ভাবছি সেটা যেন না হয়, তাহলে আলিফ তোকে কেটে এই সমুদ্রেই ফেলে দিয়ে যাবে। আচ্ছা, আমি রুমে গেলাম। চল আমরাও চেঞ্জ করে নিই, সবাই তো ভেজা, ঠান্ডা লেগে যাবে। আলিফ তুই যা, ফ্রেশ হয়ে নে। অবন্তী রুমে গিয়ে দেখে ওর মা 50টা কল দিয়েছে। তাড়াতাড়ি কল ব্যাক দিল। কি ব্যাপার, তোরা কেউ ফোন ধরছিস না কেন? প্রিয়ন্তী মামনি ঠিক আছে তো? মনটা কেমন ছটফট করছে আমার। অবন্তী অনেক কষ্টে কান্না চেপে বলল, ঠিক আছো, আমরা বাইরে ছিলাম, ফ্রেশ হয়ে কল দিই। আচ্ছা, প্রিয়ন্তীকে কল দিতে বলবি আমাকে। অবন্তী ফোন রেখে ডুকরে কেঁদে ওঠে। আজ কিছু হয়ে গেলে কি হতো? কান্নাকাটি করে কি লাভ বলো তো? যাও হাত মুখ ধুয়ে আসো। ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে গেল রুমের বারান্দায়। নিনিতা অনেক খুশি, মনের কথা পূরণ হয়ে গেল। পার্টি করার মুড আসছে, ইয়াহু। অবন্তীর রাগে গা গিরিগিরি করছে। হার্টলেস খাটাস মহিলা। মনে মনে বলে ফ্রেশ হতে গেল। প্রিয়ন্তী রাত 9টার দিকে জ্ঞান ফিরল। লাফ দিয়ে উঠে বসে। সন্ধ্যার কাহিনী মনে পড়তে বুক কেঁপে ওঠে ভয়। থরথর করে কাঁপছে, ভাবতেই শরীর শিউরে ওঠে। কি হতে যাচ্ছিল? আলিফ কি করবে ভেবে না পেয়ে প্রিয়ন্তীকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথায় হাত রেখে বলে, কিচ্ছু হয়নি, দেখো তুমি একদম ঠিক আছো। আলিফের স্পর্শে প্রিয়ন্তী আস্থা খুঁজে পায়, সাথে শান্তি ওর বুকে মাথা রেখে অনুভব করে। আলিফের জ্যাকেটের কলার খামছে ধরে প্রিয়ন্তীর চোখ বন্ধ করে থাকে। আলিফ সবাইকে নিয়ে আসতে বলে রুমে রায়হানকে। সবাই আসছে, একটু শান্ত হও। প্রিয়ন্তী বালিশে হেলান দিয়ে বসলো। সবাই বসে আছে প্রিয়ন্তীর থেকে জানার জন্য। যদিও সবাই বুঝে নিয়েছে হয়তো পা পিছলে পড়ে গেছে, কিন্তু প্রিয়ন্তী যখন বলল কেউ ধাক্কা দিয়েছিল, তখন সবাই অবাক হয়ে যায়। রায়হান নিনিতার দিকে তাকিয়ে আছে। ও এখনো তেমন কেয়ার নিচ্ছে না। তাহলে কি নিনিতাই যেটা ভাবছি সেটা যেন না হয়, তাহলে অনেক বড় কিছু হয়ে যাবে। আমি তো কাউকে দেখতে পেলাম না। আমি আপনি যাওয়ার পর সরে এসেছিলাম দূরে, সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। যদি আমি পা পিছলেও পড়ে যেতাম, তাহলেও সমুদ্রের পড়ার সুযোগ ছিল না। আলিফ টান দিয়ে প্রিয়ন্তীকে বুকে টেনে নেয়। আবার সবাই ওদের স্পেস দিয়ে চলে যায়। আলিফ প্রিয়ন্তীকে খাবার খাইয়ে ঘুম পড়িয়ে চলে যায় রায়হানের কাছে। তুই বারবার নিনিতাকে কেন দেখছিলি? আমরা যতটা চিন্তিত আর অবাক হয়েছি, নিনিতার মধ্যে তার ছিটে ফোঁটাও নেই। আমার মনে হচ্ছে নিনিতাই এত বড় সাহস ওর নেই যে কাউকে মার্ডার করে ফেলবে। ওর মধ্যে ইমোশন কম, সেটা তো জানিসই। আর প্রিয়ন্তীকে অপছন্দ করে, কিন্তু দেখিস আস্তে আস্তে ঠিক হবে। না হলেই হয়। আর সত্যি ওদের মিল হলে ভালোই জমবে দুটোর। তবে এর পেছনে যে আমি তাকে বের করবই। হাই গাইস, আসতে পারি? এসেই তো গেছেন, এখন আমার অনুমতির অপমান করছেন কেন? উপস, ছেলেরা একসাথে দুজন থাকলে যে প্রাইভেসি লাগে আগে জানতাম না। আচ্ছা, কতদিন ধরে চলছে তোদের এসব? আলিফ নিনিতার কান টেনে ধরল। বেশি ফাজিল হয়ে যাচ্ছিস, অসভ্য। আচ্ছা, আমরা এখানে কতদিন থাকবো? ভেবেছিলাম 8-10 দিন, কিন্তু আজ যা হলো ভাবছি কালই চলে যাব। তুই যা, শুয়ে পড়। ওকে একা রাখা যাবে না। আমি তোর সাথেই থাকতাম, কিন্তু আজ ও ভয় পেতে পারে। আমি তো জানি, এর জন্যই তোর সাথে থাকতে চেয়েছি। তুই রাতে রুমে থাকতি না, আর আমি আরামসে হাত পা মেলে শুয়ে পড়তাম। যাও রোমিও, স্লিপিং জুলিয়েট ইজ ওয়েটিং। নিনিতা যাচ্ছে শয়তান দুটো। আলিফের খুব মন চাচ্ছিল প্রিয়ন্তীকে বুকের মাঝে নিয়ে ঘুমোতে, কিন্তু ওর অনুমতি ছাড়া ভালো দেখায় না, তাই ওদের মাঝে বালিশ রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে বালিশ টপকে প্রিয়ন্তী আলিফের উপর উঠে কাঁধে মুখ গুজে দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমিয়ে থাকে। আলিফও আঁকড়ে নেয় দুহাতে। রাত 2টা। অবন্তীর ঘুম আসছে না, কারণ নিনিতা আফা নাক ডাকছে। বিরক্তি হয়ে লবির দিকে গেল কফি খেতে। রায়হানের গভীর রাতে বিচে বসে থাকতে ভালো লাগে, তাই বের হলো। বাইরে যাওয়ার সময় লবিতে চোখ আটকে গেল সোফায় মুখ গোমরা করে বসে থাকা অবন্তীর দিকে। রায়হান হাত দিয়ে ভালো মতো চোখ ডলে আবার তাকালো। হ্যাঁ, এটা কিউটিটা। হেই, তুমি এত রাতে এখানে?
নিনিতা আপুর জ্বালায় ঘুম হচ্ছে না, নাক ডেকে ঘর ফাটিয়ে দিচ্ছে। আমার কচি কানে পর্দা ব্লাস্ট হবার আগেই ভেগে এলাম। রায়ান শব্দ করে হেসে দেয়। বেশ মজার তুমি। ইফ ইউ ডোন্ট মাইন্ড ইউ ক্যান জয়েন উইথ মি ফর বিচ ওয়াক। অবন্তী লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আই উড লাভ টু ডু দ্যাট। ওরা দুজন চলে গেল বিচে ঘুরতে। সকালের দিক রুমে ফিরল অবন্তী রায়হান। সরি, খুব প্যারা দিলাম, আপনি কি ঘুমান এখন? তুমি কি জানো আমি প্রতি 2-3 মাস পর এখানে আসি, আর আমার লাইফের বেস্ট কোম্পানি ছিলে তুমি আজ পুরোটা সময়। অবন্তী লজ্জা পেয়ে রুমে ঢুকে গেল। রায়হানও হাসতে হাসতে চলে যায়। আলিফ প্রিয়ন্তীর একসাথেই ঘুম ভাঙে। নিজেদের এই অবস্থায় দেখে বিব্রতকর অবস্থায় পড়ে যায়। নিজেদের সামলে নিয়ে একে অপরকে গুড মর্নিং উইশ করে। সকালে সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নেয়। প্রিয়ন্তীর রুমে যেতে নিলে স্টাফ বলে তাদের রুম চেঞ্জ হয়েছে। রুম নম্বর 105 তার নতুন রুম। প্রিয়ন্তী দরজা খুলে রুমে ঢুকে দেখে একটা নোট প্যাডে। বারান্দায় এসো। প্রিয়ন্তী বারান্দায় গিয়ে বর্ষরও ধাক্কা খায়। কয়েক কদম পিছিয়ে যায় চোখ ভরা পানি নিয়ে। প্রিয়ন্তীর চোখের সামনে শুধু সুইমিং পুলের পানিটাই বাজছে, আর বারবার গতকাল ঘটে যাওয়া ঘটনা ভাসছে চোখে, যার জন্য ভয়ে পানি চলে এসেছে চোখে। পিছিয়ে গিয়ে দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। অথচ ওর সামনেই সবাই দাঁড়ানো। ওদের দিকে একবারও চোখ যাচ্ছে না। অবন্তী সামনে এসে ওকে ধরে। ভয় পাচ্ছিস কেন? আজকে তোকে সুইমিং শেখাবে ভাইয়া, আয় পুলে নাম। না না না, আমি শিখবো না। তোকে সুইমিং শেখানোর জন্য ভাইয়া রুম চেঞ্জ করে পুলওয়ালা রুম নিয়েছে, আর তুই বলছিস শিখবি না? আলিফ এগিয়ে আসে। প্রিয়ন্তীর চোখ মুছে দিয়ে হাত ধরে বলে, আমি আছি না, চলো। সবাই থাকবে সবার সামনে। রায়হান, সবাই বাইরে যায়। সেটা তুই না বললেও যেতাম। অল দ্য বেস্ট ভাবি। ভয় পেও না, বেশি ভয় পেলে তোমার কিউট বপ্পেনের গলা জড়িয়ে থেকো। প্রিয়ন্তী মাথা নামিয়ে নেয় লজ্জায়। আলিফ চোখ রাঙানি দিতেই রায়হান কেটে পড়ে তাড়াহুড়ো করে। আলিফ অনেক যত্নে প্রিয়ন্তীকে পুলে নামিয়ে সুইম শেখাতে থাকে। প্রচুর ভয় পাচ্ছিল, তবু সাহস দেখে এসেছে, এতেই আলিফ খুশি। রায়হান আর অবন্তী ঝাউবনের দিকে এগিয়ে গেল হাঁটতে হাঁটতে। প্রিয়ন্তীকে পাতা শেখানোর আইডিয়াটা কিন্তু অস্থির, জিজু অনেক ভালো। তবে আইডিয়াটা কিন্তু আলিফের না। তাহলে কার? আপনার? না, নিরিতার। ওরে, কে কোথায় আছিস? কেউ একটু বিষ খা, আমি মরে যাই। কিভাবে সম্ভব? নিনিতা আপু তো ওকে দেখতেই পারে না। গতকাল আমি কাঁদছিলাম, তখন আমাকে চুপ করিয়ে দিল। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ও আমাদের মধ্যে আলিফকে একটু বেশি ভালোবাসে, তাই কেয়ারও বেশি করে। এর জন্যই এমন করে। ও, আপনার নেই গার্লফ্রেন্ড? না, থাকলে এতদিন নিশ্চয়ই দেখতে। তা ঠিক। তোমার বয়ফ্রেন্ড নেই কেন? ভালো লাগেনি তেমন কাউকে। আমাকে কেমন লাগে? অবন্তী কিছু না ভেবেই বলে দিল, খুব ভালো, অনেকগুলো ভালো লাগে। কি বলে ফেলেছে ভেবেই চুপ হয়ে গেল। রায়হান হেসে দিয়ে বলল, তাই? কিছু না। আমার কিন্তু তোমাকে অনেক ভালো লাগে। অবন্তীর মনে অন্যরকম ভালো লাগার দোল খেয়ে যায় রায়হানের কথা শুনে। প্রিয়ন্তীকে সাঁতার শেখাচ্ছে মন দিয়ে আলিফ। এখন একটু রেস্ট নাও। প্রিয়ন্তীকে পুল সাইডে বসিয়ে দিয়ে ওর হাতে একটা মকটেলের গ্লাস দিল। আচ্ছা, তোমার ওদের সামনে আনইজি লাগছিল আর আমার সামনে সমস্যা হচ্ছে না এরকম ভাবে থাকতে? প্রিয়ন্তী লজ্জারাঙা মুখে বলল, না। কেন, আমি কি স্পেশাল? না। আলিফের মনটা খারাপ হয়ে গেল। প্রিয়ন্তী একটু হেসে আবার বলল, কারণ আপনি অনেক বেশি স্পেশাল। সত্যি? তুমি অনেক স্পেশাল আমার জন্য। প্রিয়ন্তী মকটেলের গ্লাসটা পাশে রেখে আলিফের হাতে হাত রেখে, জানো, আমি কখনো ভাবিনি আমার জীবনেও কোনো মেয়ে আসবে। আমি তো বিয়েই করব না কখনো ভেবেছিলাম, কিন্তু তুমি সব এলোমেলো করে দিলে। বিয়ে করবেন না কেন? আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। আমি জন্ম নেওয়ার পর তাদের ভালোবাসা এক সময় কমে যায় আর তারা আলাদা হয়ে যায়। আলিফ চুপ করে রইল। কথাগুলো একসাথে 2 লাইনে শেষ করলেও এর ভেতরে আছে অজস্র কষ্ট, যেটা আলিফের ভেজা চোখ আর মন ফ্যাকাশে মুখ দেখে বোঝা যায়। সরি, আমি আসলে। তুমি সরি বলছো কেন? এটা আমার জীবনের চরম বাস্তবতা। এর জন্য আমিও ভেবেছিলাম যেন আমার বেবিদের সাথে এমন না হয়, কারণ এই কষ্ট আমি চাই না আর কেউ কখনো পাক। কিন্তু তোমাকে দেখার পর আবার সব সময় মনে হয় আজীবন কাটিয়ে দিতে পারবো তোমার সাথে। অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমাকে। প্লিজ আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না। প্রিয়ন্তী আলিফের কাঁধে মাথা রেখে বলল, বলেছি তো, যতদিন না আপনি চাইবেন আমাকে কেউ আপনার থেকে আলাদা করতে পারবে না।
আলিফ প্রিয়ন্তীর মাথায় চুমু দিয়ে ওর মাথার সাথে নিজের মাথা মিশিয়ে চোখ বুজে থাকে। আলিফ কিছু সময় পর প্রিয়ন্তীকে ফ্রেশ হতে পাঠায়, নিজেও চেঞ্জ করে নেয়। এরপর ওরা 7 দিন থাকে কক্সবাজার। প্রিয়ন্তী সাঁতার শিখে গেছে। আজ রাতে বাসায় ফেরার জন্য গাড়িতে উঠবে ওরা। প্রতি রাতে আলিফ, প্রিয়ন্তী আর অবন্তী, রায়হান 4 জন মিলে বিচে সময় কাটাতো। বড্ড বেশি মিস করবে সময়টা। রায়হান অবন্তীর অনেক ভাব হয়ে গেছে। নিনিতে এই কদিন 4 জনকে খুব ভালো করে খেয়াল করে একটা সিদ্ধান্ত নিল। পরদিন সকাল 7টায় ওরা ঢাকা পৌঁছালো। প্রিয়ন্তীকে ছাড়তেই মন চাচ্ছিল না আলিফের। রাস্তায় পুরোটা সময় যতক্ষণ পেরেছে প্রিয়ন্তীকে নিজের বুকের মাঝে পুড়ে রেখেছে। ওকে বাসায় নামিয়ে দিয়ে অনেকগুলো আদর দিয়ে তারপর ছাড়লো।